অডিও ভিডিও ক্লিয়ার? Yes. ওকে, তো লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম ওয়াটার রিকোয়ারমেন্টস অফ ক্রপস, তাই তো? তো সেখানে আমরা কয়েকটা টার্মিনোলজি দেখেছিলাম। তো তার মধ্যে প্রথম ছিল ক্রপ পিরিয়ড। ক্রপ পিরিয়ড কি জিনিস না, যেদিন আমি বীজ বপন করলাম সেদিন থেকে শুরু করে যেদিন আমি ফসল কাটছি, টাইম অফ হারভেস্টিং। সো এই দুটোর মধ্যে যে সময়ের ব্যবধান সেটাই হচ্ছে আমার ক্রপ পিরিয়ড। আমরা ইন্ডিকেট করেছিলাম সি এই দিয়ে। তারপরে আমরা দেখেছিলাম বি, দ্যাট ইজ বেস পিরিয়ড। বেস পিরিয়ড কি না, যেদিন ফার্স্ট আমরা জল দিচ্ছি বীজ বপন করার পরে, যেদিন আমরা প্রথম জল দিলাম সেদিন থেকে শুরু করে যেদিন আমরা হারভেস্ট করার আগে, ফসল কাটার আগে লাস্ট জল দিলাম, সেদিনটা হচ্ছে সেই তাদের মধ্যেকার যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে বেস পিরিয়ড বি। আচ্ছা, তারপরে আমরা দেখেছিলাম ডেল্টা। ডেল্টাটা কি জিনিস? ডেল্টা হচ্ছে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার required by a crop, একটা শস্যের তার এন্টায়ার বেস পিরিয়ডে যতটা পরিমাণের জল লাগে সেটাই হচ্ছে সেই শস্যের ডেল্টা। ঠিক আছে, যতটা জল লাগে, টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার। কিভাবে এক্সপ্রেস করা হয়? এক্সপ্রেসড ইন টার্মস অফ ডেপথ অফ ওয়াটার। ওকে, তারপরে আমরা কি দেখেছিলাম? তারপরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ফসল যেগুলো রয়েছে, যেমন রাইস, ফ্রুটস, হুইট ইত্যাদি ইত্যাদির টিপিক্যালি কত পরিমাণ জল লেগে থাকে। সেখানে আমরা দেখেছিলাম যে রাইসের মোটামুটি 120 সেন্টিমিটার জল লাগে ফর ইটস কমপ্লিট গ্রোথ। ঠিক আছে, রাইস বাড়তে 120 সেন্টিমিটার জল লাগে। আর গমের কত লাগে? 40, অ্যারাউন্ড 40। এবং এখানে আমরা দেখেছিলাম যে গমের যত পরিমাণ জলের প্রয়োজন ফর ইটস ফুল গ্রোথ, রাইসের তার 3 গুণ বেশি পরিমাণ জল লাগে। ঠিক আছে, এর কারণ হিসেবে কি কিছু প্রেডিক্ট করতে পারো কেন? গমের থেকে রাইসে কেন বেশি পরিমাণে জল লাগে, প্রায় 3 গুণ বেশি জল কেন লাগে? কোনো প্রেডিক্ট করতে পারো? স্যার রাইসে স্যার ইয়েটা মানে সময়টা অনেকদিন লাগে বলে জলটা বেশি লাগে, আর গমের সময়টা অতটা লাগে রাইস আর গমের সময় মোটামুটি মোরলেস কাছাকাছি লাগে, খুব বেশি গমের পার্থক্য নেই। ধান কোন সময় হয় মূলত? মেইনলি ধান কোন সময় হয়? বর্ষাকালে। বর্ষাকালে। আর গম কোন সময় হয়? শীতকালে। শীতের পর। তোমার গরমকালে জলের চাহিদা বেশি হয় না শীতকালে বেশি হয়? শীতকালে। শীতকালে জলের চাহিদা বেশি হয় তোমাদের? গরমকালে জলের চাহিদা বেশি, শীতকালে জলের চাহিদা কম। তাহলে তাহলে রাইসের জলের চাহিদা অটোমেটিক্যালি বেশি, তাই না? তো তারপরে আমরা যেটা দেখলাম যে 120 সেন্টিমিটার জল বলো বা 40 সেন্টিমিটার জল বলো, এটা আমরা এক ধাক্কায় সাপ্লাই করি না, বরং এটা খেপে খেপে দিই। ঠিক আছে, বরং এটা আমরা খেপে খেপে দিই কতদিন পর পর? টিপিক্যালি যেটা দেওয়া হয় 6 থেকে 15 দিন পর পর আমরা ফিল্ডে 5 থেকে 10 সেন্টিমিটার মতন জল সাপ্লাই করি। ঠিক আছে, তো এর একটা টিপিক্যাল এক্সাম্পল হিসেবে যদি আমরা এরকম একটা প্রবলেম ডিজাইন করি, ঠিক আছে, সে ফর এক্সাম্পল ধরো এর একটা অ্যাপ্লিকেশন দেখা যাক। ধরো রাইস রিকোয়ার্স, এক্সাম্পল 1, ঠিক, রাইস রিকোয়ার্স 11.1 সেন্টিমিটার water at the rate 11 days। ठीक है, রাইস রিকোয়ার্স 11.5 সেন্টিমিটার এট দ্য রেট 11 days। আর রাইসের বেস পিরিয়ড হলো 121 দিন। ঠিক আছে, 121 দিন। দেন ক্যালকুলেট ডেল্টা অফ রাইস। সো আমি ডেল্টা সাফিক্স আর করলাম বিকজ ডেল্টা অফ রাইস। সিমিলারলি হুইট রিকোয়ার্স 7 সেন্টিমিটার ওয়াটার এট দ্য রেট 25 days। ঠিক আছে, 25 দিন পর পর আমার ফিল্ডে 7 সেন্টিমিটার করে
গম যে জমিতে চাষ হচ্ছে সেইখানে জল অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং হুইটের ক্ষেত্রে বেস পিরিয়ড হলো 150 ডেজ, ওকে, 150 দিন। তাহলে এবার বলো ডেল্টা অফ হুইট কত হবে? সো হাউ টু সলভ দিস? দেখো, রাইসের 120 সেন্টিমিটার জল লাগে, বাট এটা কি অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ, ঠিক আছে? মানে রাইসের গ্রোথের জন্য 120 সেন্টিমিটারের বা তার কাছাকাছি অ্যামাউন্টের জল প্রয়োজন। এবারে আমরা তো এই 120 সেন্টিমিটার প্রথমে কি বললাম যে এক ধাক্কায় দেবো না, এটাকে আমরা খেপে খেপে প্রোভাইড করব। এবার এখানে কি বলেছেন, 11.5 সেন্টিমিটার করে আমি জল দিচ্ছি প্রত্যেক 11 দিন পর পর, এবং রাইসের বেস পিরিয়ড বলা আছে 121 দিন। সো হাউ টু ক্যালকুলেট? সো কিভাবে আমরা ক্যালকুলেট করব? সো ফার্স্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন। ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন কি না, আমায় কতদিন পর পর জল দিতে হচ্ছে, ঠিক আছে? সেইটা থেকে আমরা বার করতে পারি ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন। ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন ইজ ডিফাইন্ড বেসিক্যালি বেস পিরিয়ড 121 দিন, কদিন ছাড়া ছাড়া জল দিচ্ছি? 11 দিন। সো টোটাল আমাকে ধান চাষ করাকালীন 11 বার জল দিতে হবে, বুঝতে পারলাম? টোটাল আমাকে ধান চাষ করাকালীন কতবার জল দিতে হবে সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন। এন্টায়ার বেস পিরিয়ড অফ দ্য রাইস কাল্টিভেশন আমি কতবার ফিল্ডে আর্টিফিশিয়ালি জল অ্যাপ্লাই করব। ওকে, সো ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন এত 11 ফর রাইস, ঠিক আছে? চলো, সো ডেল্টা আর কত না, ডেল্টা আর হচ্ছে প্রত্যেক দফাতে 11 বার আমি জল দেবো, প্রত্যেক দফাতে আমি কত করে জল দিয়েছি? 11.5 সেন্টিমিটার, দেন 11 ইন্টু 11.5 সেন্টিমিটার। সো টোটাল রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ইজ 11 আর ওখানে 0.5 ইন্টু 11 মানে 5.5, মানে 126.5 সেন্টিমিটার, ঠিক আছে? সো টোটাল কত অ্যামাউন্টের জল আমার প্রয়োজন ফর রাইস কাল্টিভেশন? 126.5 সেন্টিমিটার। এখানে 120 হচ্ছে টিপিক্যালি যেটা অ্যাভারেজ, মানে এর আশপাশে থাকবে, 126.5 এর আশপাশেই যেটা। সো সিমিলারলি আমরা হুইটের জন্য বার করতে পারি। হুইটের জন্য কত আসছে বলো? সো ফার্স্টে কি করব, ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন বার করি। কত আসছে ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন? 150 দিন তার বেস পিরিয়ড, 7 দিন ছাড়া, সরি 25 দিন ছাড়া ছাড়া আমি জল দেবো, তাহলে 150 ডিভাইডেড বাই 25 দ্যাট ইজ ইকুয়ালস টু 6। প্রত্যেক দফাতে আমি কত করে জল দিচ্ছি? 7 সেন্টিমিটার, তাহলে ডেল্টা ডাব্লিউ 6 ইন্টু 7 সেন্টিমিটার, দ্যাট মিনস 42 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে গম চাষের জন্য আমার টোটাল 42 সেন্টিমিটার জল লাগবে, এবং আমি 6 বারে সেই 42 সেন্টিমিটার জলটাকে পোষাবো, প্রত্যেকবারে 7 সেন্টিমিটার করে করে জল দিয়ে, ঠিক আছে? তার মানে এই আজকে আমি প্রথম জল দেওয়া শুরু করলাম, কত জল দেব? 7, তারপরে আবার কিছুদিন পরে 7, আবার কিছুদিন পরে 7, আবার কিছুদিন পরে 7, আবার কিছুদিন পরে 7, আর লাস্টে আবার কিছুদিন পরে 7। সো অল টোটাল, সরি, হ্যাঁ, আবার কিছুদিন পরে 7। সো অল টোটাল কত? অল টোটাল হচ্ছে 42, ঠিক আছে? আর মাঝখানে টাইম ইন্টারভ্যাল কত? 25 দিন, 25 ডে, 25 ডে, এমনি করে চলতে লাগলো। 25 দিন, 25 দিন, 25 দিন। সো এই দফা এইভাবে আমরা মোটামুটি কাজগুলো করব। তো এইবারে নেক্সট যেটা নিয়ে আমরা এর আগের বার আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডিউটি। সো ডিউটি কি বলেছিলাম না, ডিউটি সম্পর্কে আমরা বলেছিলাম এটা হচ্ছে নম্বর অফ হেক্টরস অফ এরিয়া, নম্বর অফ হেক্টরস অফ এরিয়া, হেক্টরস অফ এরিয়া which can be irrigated, which can be irrigated, যেটা আমি ইরিগেশন করতে পারি if the water is supplied, if the water is supplied
at the rate 1 cubic, cubic মানে কি 1 মিটার কিউব per second, 1 cubic throughout the base period of the crop, অর্থাৎ ক্রপটা যতদিন ধরে গ্রো করছে তার যে বেস পিরিয়ড, সেই বেস পিরিয়ড এর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত ধরে যদি আমি 1 কিউবিক জল ফিল্ডে সাপ্লাই করবার ক্ষমতা রাখি, তাহলে সেই যত কোয়ান্টিটির জল আমি ফিল্ডে সাপ্লাই করেছি, সেই কোয়ান্টিটির জল দিয়ে যতটা এরিয়া জুড়ে সেই ফসল আমি ফলাতে পারবো, সেই ফসলের জন্য আমি জলসেচ করতে পারবো, সেই এরিয়াটাই বেসিক্যালি রিপ্রেজেন্টেড হচ্ছে ডিউটির থ্রু দিয়ে। ডিউটি আর ডেল্টা তাহলে ক্লিয়ার তো? এর আগের দিনেও আমি বলেছিলাম এটাই, যে ডেল্টা হচ্ছে বেসিক্যালি টোটাল অ্যামাউন্ট অফ বা টোটাল ভলিউম অফ ওয়াটার দ্যাট ইজ রিকোয়ার্ড, অ্যান্ড ডিউটি ইজ দ্য এরিয়া, কতটা এরিয়া জুড়ে আমি জলসেচ করতে পারবো, এটাই হচ্ছে আমার ডিউটি। ওকে, এবং ডিউটি আর ডেল্টা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত? ডিউটি এন্ড ডেল্টা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত কিভাবে? ডিউটি ইজ ইকুয়ালস টু 8.64 বি আপন ডেল্টা, যেখানে বি হচ্ছে বেস পিরিয়ড আর ডেল্টা এক্সপ্রেসড ইন টার্মস অফ মিটার, নাকি না সেন্টিমিটার? সেন্টিমিটার। ডেল্টা ইন টার্মস অফ ডেল্টা কিসে বেরোবে এখানে? সেন্টিমিটার বেরোবে তো? সেন্টিমিটারে বেরোবে তো? ডিউটির ইউনিট কত? হেক্টর পার কিউবিক। হেক্টর পার কিউমেক। হেক্টর পার কিউমেক কে যদি তোমরা একটু অ্যানালাইসিস করো তাহলে কি পাবে? তার মানে কি কথাটার? 1 কিউমেক ডিসচার্জ দিয়ে আমি কতটা এরিয়ার জমি জলসেচ করতে পারি, 1 কিউবিক মিটার পার সেকেন্ড এই ডিসচার্জ নিয়ে আমি কতটা এরিয়াতে জলসেচ করতে পারি, এটাই হচ্ছে আমার বেসিক্যালি ডিউটি। ঠিক আছে, ওকে। কিভাবে বার করেছিলাম? ডেরিভেশনটা মনে আছে? ভলিউম অফ ওয়াটার সাপ্লাইড, throughout, volume of water supplied throughout base period at the rate 1 cubic, that is 1 meter cube per second। ঠিক আছে, যদি আমি থ্রু আউট বেস পিরিয়ডে 1 কিউমেক জল দিই, জল সাপ্লাই করি, তাহলে টোটাল কত কোয়ান্টিটির জল আমরা সাপ্লাই করছি? বেস পিরিয়ড, আচ্ছা ডে লিখে দাও তাহলে আরো বুঝতে সুবিধা হবে যদি কারোর কোনো অসুবিধা থাকে। বি ডেজ, ওকে, ইনটু, তাহলে এটাকে আমি সেকেন্ডে ইয়েতে কনভার্ট করব, তাহলে এই বি ডেজটাকে যদি ইয়েতে কনভার্ট করি তাহলে কত পাবো? 24 ঘন্টা 3600 সেকেন্ড। তাহলে টোটাল এত সেকেন্ড আমায় জল দিতে হবে। এবার এই জলটা দিচ্ছি কত রেটে? 1 কিউবিক মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, সেকেন্ড কেটে গেল। সো টোটাল কত? 24 আর 3600 গুণ করলে 86,400 হয়, যারা জানো না সেটাও একবার দেখে নিও। ওকে, so this is the total volume of water that will be we supplying. Our area, so area irrigated by this volume কতটা হবে? by this volume of water কতটা এরিয়া আমি ইরিগেট করতে পারবো? কত? 86,400, this is the volume, এত মিটার কিউব, ডিভাইডেড বাই ডেল্টা। কারণ কি? কারণ বলেছিলাম কি, ভলিউম ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কি, এরিয়া ইনটু ডেপথ। ওকে, এরিয়া ইনটু ডেপথ। সো ডেপথ কি? ডেপথ হচ্ছে বেসিক্যালি ডেল্টা। আমরা এখানে কোয়ান্টিটি অফ or the total amount of water required by the plant, ক্রপের কতটা পরিমাণের জল প্রয়োজন সেটাকে আমরা সিগনিফাই করাই বা রিপ্রেজেন্ট করাই ডেপথের টার্মসে। ঠিক আছে, সো সেটাকে আমরা ডেপথের টার্মসে রিপ্রেজেন্ট করাই।
যেমনটা তোমরা পয়েন্ট রেনফলের সময় কি দেখেছিলে, পয়েন্ট রেনফলের সময় দেখেছিলে না যে যদি ওই জলটাকে আমি যে জায়গাটাতে বৃষ্টিপাতটা হচ্ছে সেই জায়গাটাতে স্টক করে রেখে দিতাম, তাহলে সেই গোটা এরিয়াটাতে কতটা ডেপথের জল থাকতো। ঠিক সেমনি এখানেও, ঠিক আছে, যে এই সার্বিক এই যে সমগ্র এরিয়াটার কথা বলা হয়েছে সেই জায়গাটাতে কতটা পরিমাণের জল, যে জলটা আমি অ্যাপ্লাই করছি সেই জলটা, বা সরি যে জলটা প্লান্টের রিকোয়ার্ড সেটাকে যদি আমি স্টক করে রেখে দিতাম তাহলে কতটা ডেপথ দাঁড়াতো। ঠিক আছে, সেটাই বেসিক্যালি এখানে ডেপথ। সো ডেপথ দিয়ে দিলাম, ভাগ করে দিলাম, তাহলে যেটা পাবো, সো লেট ডেল্টাটাকে মিটার এক্সপ্রেস করি। সো মিটার মিটার কেটে গেল, সো মিটার স্কোয়ার রয়ে গেল। সো 86,400 বি আপন ডেল্টা ইন্টু মিটার স্কোয়ার। সো বেসিক্যালি এটাই কি এরিয়া ইরিগেটেড বাই ভলিউম অফ ওয়াটার, বেসিক্যালি দিস ইজ ডে, ডি মানে ডিউটি। সো ডি ইজ ইকুয়ালস টু দিস মাচ, এত মিটার স্কোয়ার। আমরা ডিউটিকে বা এরিয়াকে এক্সপ্রেস করি হেক্টরের টার্মসে। সো হেক্টরের টার্মসে যখনই এক্সপ্রেস করি তখন আমরা কি করব, 86,400 বি ইন্টু ডেল্টা ইন্টু 10⁻⁴ ইন্টু হেক্টর। সো 10⁻⁴ এর জন্য এখানে 8.64 b upon delta. Okay, so duty is equals to কি দাঁড়ালো, duty is equals to দাঁড়ালো 8.64 b upon delta. So delta expressed in terms of meter. ঠিক আছে, চলো এবার একটা অঙ্কের থ্রু দিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করি। চলো এক্সাম্পল 2। এক্সাম্পল 2 কি না, ধরো কোনো একটা ক্রপ, ফর এ ক্রপ বেস পিরিয়ড 115 दिन, ठीक है, ड्यूटी 1728 हेक्टर पर क्यूमेक, ठीक है, और each watering depth কথাটার মানে কি, মানে হচ্ছে যতবার আমি ইরিগেশন করব ততবার 7 সেন্টিমিটার করে আমি জল সাপ্লাই করব। ডেপথ 7 সেন্টিমিটার। ডিটারমিন ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, so this is what I will be trying to solve. ঠিক আছে, সো আমায় কতদিন পর পর জল দিতে হবে। তো ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন কি জিনিস এর আগের অঙ্কটাতে দেখলাম, যে কতদিন মানে কতবার আমাকে এন্টায়ার বেস পিরিয়ডে জল সাপ্লাই করতে হবে, দিস ইজ মাই ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন। সো এখানে কি বলা আছে, তো ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন ক্যালকুলেট করতে গেলে আমার কাছে প্রথমে যে জিনিসটা থাকতে হবে তার নাম কি, তার নাম হচ্ছে ডেল্টা। ঠিক, তাহলে টোটাল যতটা অ্যামাউন্টের জল আমায় দিতে হবে ডিভাইডেড বাই আমি এক এক ধাপে যতবার করে জল দিচ্ছি, এখানে এই অঙ্কের ক্ষেত্রে 7, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, দ্যাট ইজ এফ। ওকে, সো কি করব, ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে ডেল্টা ক্যালকুলেট করব। ডেল্টা কিভাবে ক্যালকুলেট করে, ডেল্টা ইজ ইকুয়ালস টু 8.64 বি বাই ডি। একটু আগে এখানে উপরে যে সমীকরণটা লেখা আছে ডিউটি ইজ ইকুয়ালস টু 8.64 বি আপন ডেল্টা। সো এইখান থেকে আমরা এটাও তো লিখতে পারি যে ডেল্টা ইজ ইকুয়ালস টু 8.64 বি আপন ডি, লেখা যায় তো, এটা লেখা যায় তো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে ডেল্টা ইজ ইকুয়ালস টু 8.64 বি আপন ডি। চলো তাহলে কি হবে, 8.64, বেস পিরিয়ড কত 115 দিন, ডিউটি কত 1728। সো ডেল্টা কততে পাবো, মিটারে পাবো, কত আসছে দেখো, 0.575 মিটার 0.75 মিটার। স্যার 57 0.57 কত আসছে, কত আসছে, স্যার 0.57 0.57 মিটার। ঠিক আছে, তার মানে কি 570 সেন্টিমিটার টোটাল আমার এই ক্রপটাকে গ্রো করাবার জন্য জলের প্রয়োজন। এবার 570 মিটার আমি এক ধাক্কায় দেবো না, খেপে খেপে দেবো। এক একটা খেপে কত করে দিচ্ছি, 7 সেন্টিমিটার করে দিচ্ছি। 570, সরি কি বললাম স্যার 575 আছে। আচ্ছা 575 0.575 0.57 মিটার মানে 57 সেন্টিমিটার।
আমি ভুল করেছি এটা, তোমরাও দেখছো না, বাজে ভুল করেছি। যাই হোক, সো 57 সেন্টিমিটার। সো ফ্রিকোয়েন্সি বার করার উপায় কি? ফ্রিকোয়েন্সি বার করার জন্য এফ ইজ ইকুয়ালস টু ডেল্টা, এখানে আমার 57 ডিভাইডেড বাই 7, তো কত হয় 8.21 নাকি, অ্যারাউন্ড 8.2 সামথিং আমি ধরবো। তো 8.2 হলো, তো আমি কি বলবো যে 8.21, তার মানে 8 দিন অতিক্রম হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 9 দিনও হতে পারবে না, মানে 8.5 দিনেরও কম। তাহলে আমি কি বলবো যে ওয়াটার উইল বি সাপ্লাইড, water will be supplied after 8 days, 8 দিন পর পর হবে। কেন? কারণ দিনের ভগ্নাংশে প্রকাশ হয় না, এবং 8.21 বলতে যদি আমার 9 দিনের মাথায় চলে যায় তাহলে কিন্তু আমার প্লান্ট শুকিয়ে যেতে শুরু করবে। সো আমি ইরিগেশনে সেই জিনিসটা হতে দিতে পারি না, সো আমি এক দাগ আগেই শেষ করে দেবো, মানে 8 দিনের মাথাতে আমি জল সাপ্লাই করবো। ঠিক আছে, সো সো ডিউটির অ্যাপ্লিকেশন বোঝা গেল। এবারে স্যার। তোমার প্রশ্ন হবে যে ডিউটি জেনে তোমার কি লাভ হবে। প্রথমত হচ্ছে যে ডিউটি সম্পর্কে যা যা কথা বলেছি সেগুলো সব অনেকটাই আপেক্ষিক কথা। কেন আপেক্ষিক কথা একটু ব্যাখ্যা করা যাক। সেটা হচ্ছে যে এই যে ক্রপের ডিউটি হেক্টর পার কিউমেক 730, সুগার কেন 775, রাইস 1800, ইত্যাদি ইত্যাদি যে আছে, এই সমস্ত জিনিসগুলো প্রচন্ড, সরি সুগার কেন 730, হুইটের 1800, এই এই জিনিসগুলো আছে। এই ডিউটিটা প্রত্যেকটা শস্যের জন্য প্রথমত আলাদা, এটা তো আমরা বুঝতে পারছি, বিকজ ডেল্টা ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ক্রপস। বাট একটা শস্যের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ডিউটি প্রযুক্ত হতে পারে, ডিপেন্ডিং অন ইয়োর ডিপেন্ডিং অন সেভারাল ফ্যাক্টরস, অনেকগুলো কারণবশত। অর্থাৎ এই যে আখ, এই আখের 730 হেক্টর পার কিউবিক মিটার সবসময় এটা নাও হতে পারে। এই আখটা একটা জমির জন্য 730 হেক্টর পার কিউবিক মিটার হতে পারে, অন্য আর একটা জমির জন্য কিন্তু 750, 800, 900, 850 পর্যন্ত হয়ে যেতে পারে, ডিপেন্ডিং অন সেভারাল ফ্যাক্টরস। মানে ডিউটি জিনিসটা শুধুমাত্র বিভিন্ন ধরনের ক্রপের জন্যই আলাদা বা ক্রপের উপরই নির্ভরশীল সেরকম নয়, এছাড়াও আদার্স ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো এক এক করে আমরা দেখবো। কিন্তু তার আগে যে জিনিসটার উপর আমাদের দৃষ্টিপাত করতে হবে সেটা হলো সমীকরণটার উপরে। সমীকরণটার উপরে এই কারণে কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 8.64, সরি, ডিউটি ইজ ইকুয়ালস টু 8.64 বি আপন ডি, এই ডেল্টা। ঠিক আছে, এই সমীকরণটা থেকে আমরা কি বলতে পারি, ডিউটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেল্টা। হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে এইটা যদি আমরা বলতে পারি, তাহলে এখান থেকে এটাও নিশ্চয়ই অনুমেয় যে ডিউটি যদি বাড়তে থাকে তাহলে ডেল্টা কমতে থাকবে, বা ভাইসা ভার্সা, অর ডেল্টা যদি বাড়তে থাকে ডিউটি কমতে থাকবে। বলো। হ্যাঁ স্যার। স্যার এটা যদি হয় তাহলে ওই বাকি জিনিসটা কি কনস্ট্যান্ট? আপাতত ধরে নিলাম কনস্ট্যান্ট, 8.64 ইজ আ কনস্ট্যান্ট। বেস পিরিয়ডটা মোটামুটি ভাবে সব ধরে নিলাম কনস্ট্যান্ট, কারণ এট দা সেম টাইম আমরা 3টে ভেরিয়েবল নিয়ে ডিল করতে পারি না, যে কোনো 2টো ভেরিয়েবল নিয়ে ডিল করব এবং আদার ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরবো। ঠিক আছে, আপাতত ধরে নিলাম, মানে আমি সেই সমস্ত ক্রপের ক্ষেত্রে তুলনা করছি যাদের বেস পিরিয়ডটা কাছাকাছি, খুব কাছাকাছি, এক্স্যাক্টলি তো সেম হবে না, সেই সমস্ত শস্যের জন্য আলোচনা করছি ধরে নাও। ঠিক আছে, ভালো ভালো পয়েন্ট আউট করেছো, থ্যাংক ইউ। বলো এবারে। তাহলে এটাও লিখতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, আর একটু ক্লিয়ার করার জন্য আমি লিখেই দিলাম যে ফর ক্রপস হ্যাভিং সিমিলার বেস পিরিয়ড, ফর ক্রপস হ্যাভিং সিমিলার বেস পিরিয়ড, ঠিক আছে। তো যে সমস্ত ক্রপের বেস পিরিয়ড সেম তাদের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, ঠিক। তাহলে ডেল্টা বাড়লে ডিউটি কমবে, চলো দেখা যাক। সুগার কেনের ডেল্টা কত ছিল স্যার? ডেল্টা ছিল 120, 730 এসছে। রাইসের ডেল্টা 120, 775, মোরললেস সেম, এমন কিছু আহামরি পার্থক্য নেই।
হুইটের ডেল্টা কত? 40, ডিউটি কত? 1800, কত গুণ? 3 গুণ। দেখো এটা 3 টাইমস, এটা 2.5 টাইমস এর কাছাকাছি। ঠিক আছে, সো গমের ক্ষেত্রে ডেল্টা যেহেতু 40 সেন্টিমিটার ইজ ভেরি লেস অ্যাজ কম্পেয়ার টু রাইস, গমের ডিউটিটা দেখো। ফডারের ক্ষেত্রে 2000, আরো বেশি, কারণ ফডারের ডেল্টা আরো কম, 30-এর কাছাকাছি হবে, 30-35 এরকম রেঞ্জে হবে। ঠিক আছে, সো ফডারের ডিউটি আরো বেশি। সো প্র্যাকটিক্যালি যদি আমি ফিজিক্যালি ভাবি, হ্যাঁ, গ্রাউন্ড রিয়ালিটিতে, সো ডেল্টা হচ্ছে আমি কতটা জমিতে জলসেচ করতে পারবো যখন আমার কাছে ক্যানাল বলো বা যে পাইপলাইন বলো, যে জলটা আসছে তার ডিসচার্জ হচ্ছে 1 কিউমেক পার, সরি 1 কিউমেক বা 1 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এইরকম ডিসচার্জ আমার কাছে অ্যাভেলেবেল থাকলে আমি সেই অ্যাভেলেবেল ওয়াটার দিয়ে কতটা জমিতে আমার শস্যটাকে ফলাতে পারবো। সেটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে? শস্যটা কতদিন ধরে হয়, দ্যাট ইজ দ্য বেস্ট পিরিয়ড, এন্ড শস্যটার কতটা পরিমাণে জল রয়েছে। ঠিক আছে, তো এই দুটো ফ্যাক্টরের উপরেই এই ঘটনাটা নির্ভর করে। গাণিতিক ভাবে আমরা এটা বোঝার চেষ্টা করি, মানে কতটা জমিতে আমি জলসেচ করতে পারবো। এটা তোমার কেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার জানার দরকার? এটা তোমার জানার দরকার এই কারণেই কি, তুমি যখন ফার্স্টে তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে যখন তুমি জল সাপ্লাই করবে, কারণ জল সাপ্লাইয়ের জন্য তুমি ধরো কোনো একটা ইরিগেশন ক্যানালের থ্রু দিয়ে জলটা সাপ্লাই করবে। তো ইরিগেশন ক্যানালে যখন তোমার জল সাপ্লাই করতে হবে, তোমার কাছে সেই ইরিগেশন ক্যানালের ডাইমেনশন ইত্যাদি থাকবে, বা তুমি একটা পার্টিকুলার ডিসচার্জের জন্য, একটা পার্টিকুলার ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য এই ক্যানালটা ডিজাইন করেছো, আদারওয়াইজ সেই ক্যানালে এর থেকে বেশি জল আর যেতে পারে না। কাজে ইউ উইল বি নোয়িং হাউ মাচ ডিসচার্জ দ্য ক্যানাল ক্যান ক্যারি। ফ্যাক্ট, তাহলে ক্যানাল কতটা ডিসচার্জ ক্যারি করছে তুমি জানো, কোন ক্রপ কৃষক গ্রো করাচ্ছে তার ফিল্ডে সেটার রেসপেক্টে তুমি ডেল্টাটাও জানো। সো কিউ ম্যাক্সিমাম তুমি জানলে, ডেল্টা তুমি জানলে, সো তুমি কৃষককে অ্যাডভান্স বলে দিতে পারবে যে দেখুন আমি আপনাকে যে পরিমাণে জল দেবো তার রেসপেক্টে আপনি আপনার এ অ্যামাউন্টের এরিয়া ফুলফিল করতে পারবেন, রিমেনিং পার্টের জন্য আপনি আপনার জলের ব্যবস্থা কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডিউটি বেসিক্যালি আমাদেরকে এই জিনিসটা বুঝতে সাহায্য করে। বুঝতে পারলাম? বলো। হ্যাঁ স্যার। ব্যাপারটা মানে রিলেট করতে পারছো তো প্র্যাকটিক্যালি? হ্যাঁ স্যার, কতটা সেভ করতে পারবো সেটা বলে দিতে পারবো? ঠিক আছে, চলো তাহলে যেটা আমি বললাম সেটা আরেকবার জাস্ট বলে দিই ইন টার্মস অফ নোট। ইম্পর্টেন্স অফ ডিউটি কি তাহলে? ইম্পর্টেন্স অফ ডিউটি হচ্ছে 1 নম্বর, ধরো আমি শুধুমাত্র ডিউটি জানি, ঠিক আছে, যে আমি 1 কিউমেক, যেমন আমার সুগার কেনের জন্য 730, রাইসের জন্য সুগার কেনের জন্য 730 কিউমেক পার হেক্টর, এই পরিমাণ, মানে 730 কিউমেক ডিসচার্জ আমি সরি হেক্টর পার কিউমেক, সরি হেক্টর পার কিউমেক, ওকে। সো তার মানে কি আমি 1 কিউমেক ডিসচার্জ দিয়ে 730 হেক্টর জমি জলসেচ করতে পারি। এছাড়া রাইসের জন্য যেমন 775 ছিল হেক্টর পার কিউমেক, অর্থাৎ আমি 1 কিউমেক ডিসচার্জ দিয়ে 775 হেক্টর জমি জলসেচ করতে পারি। এটা যেমন আমার কাছে দেওয়া আছে। সো এই বিভিন্ন শস্যের জন্য যে কত কত ডিউটি হয়, টিপিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমার অ্যাজ আ ইঞ্জিনিয়ার আমার কাছে জানা রইলো। এবং আমি জানি যে আমার যে চাষা রয়েছে, যে কৃষকরা রয়েছে, সেই কৃষকদের টোটাল কতটা এরিয়া তে ফসল তারা ফলায় সেটাও আমি জানি। সো আমি ফসলের ডিউটিও জানি, কৃষকদের কাছে যতটা এরিয়া রয়েছে সেই এরিয়াটাও আমি জানি। তাহলে আমি বলতে পারি যে আমি যে ক্যানালটা বানাবো, যে ক্যানালের থ্রু দিয়ে আমি জল সাপ্লাই করব, সেই ক্যানালটার ডিসচার্জ ক্যারিং ক্যাপাসিটি হবে A/D। এটা লিখতে পারি? বলো। হ্যাঁ অবশ্যই লেখা যাবে স্যার।
ওকে, তাহলে এইটাই এমন একটা, তার মানে বেসিক্যালি আমি যখন ক্যানাল ডিজাইন করতে যাবো বা ইরিগেশন স্কিমে যে চ্যানেলের থ্রু দিয়ে আমার ইরিগেশন ওয়াটারটাকে সাপ্লাই করছি, সেই সাপ্লাইয়ের চ্যানেলটা ডিজাইন করতে যাবো, তখন আমার কাছে ডিজাইন ডিসচার্জ প্রয়োজন। সেই ডিসচার্জ বার করার জন্য আমার কাছে কি কি লাগবে? শস্যের ডিউটি লাগবে, আর কৃষকদের কতটা এরিয়াতে সেই শস্যটা কাল্টিভেট করা হচ্ছে সেইটা আমার কাছে লাগবে। তাহলে আমি ইজিলি বার করে নিতে পারবো যে চ্যানেলে আমার এত পরিমাণ ডিসচার্জ প্রয়োজন। 1 নম্বর কেস। সেকেন্ড কেস কি না, আমার কাছে যেটা জানা আছে, ধরো আমার কাছে এক্সিস্টিং চ্যানেল রয়েছে, চ্যানেলটা এক্সিস্টিং যদি রয়েছে তাহলে সেখানকার ম্যাক্সিমাম ডিসচার্জ ক্যারিং ক্যাপাসিটি সেটা আমার জানা, আর শস্যেরও ডিউটি আমি জানি। তাহলে আমি কৃষককে অ্যাডভান্স বলে দিতে পারবো যে স্যার আমার কাছে এই পরিমাণ জল আছে, আপনার ফসলের ডিউটি এই, সো আপনি এত পরিমাণ ম্যাক্সিমাম জমি আপনি জলসেচ করতে পারবেন। যদি অতিরিক্ত জমি কিছু আপনার থেকে থাকে যেখানে আপনি ফসল লাগিয়েছেন, তার ব্যবস্থা আপনি কিন্তু নিজে করে নেবেন, আমরা দিতে পারবো উইথ দ্য এক্সিস্টিং ফেসিলিটি উই হ্যাভ। ঠিক আছে, সো এইখানে আমাদের ডিউটির প্রধান আর কি তাৎপর্য রয়েছে। ওকে, সো জল যখনই সাপ্লাই করতে হবে তখনই প্রায় টু সিজন, ঠিক আছে, মানে ধান চাষের আগেই ফার্মারকে আমাকে কশন দিয়ে দিতে হবে যে স্যার দিস ইজ দ্য সিনারিও, এই পরিমাণের জল আমরা দিচ্ছি, হ্যাঁ আপনি এই পরিমাণ এরিয়া হয়তো ইরিগেশন পাবেন, তার বেশি হলে আপনি ব্যবস্থা করে নেন। এটা আমাকে জানিয়ে দিতে হবে ফার্মারকে প্রায়ার টু দ্য সিজন, মাইন্ডেড। যাই হোক, তো ফ্যাক্টরস এফেক্টিং ডিউটি। সো ডিউটি কি কি জিনিসের উপর নির্ভর করে? ফ্যাক্টরস এফেক্টিং ডিউটি, ফ্যাক্টরস এফেক্টিং ডিউটি, ঠিক আছে, কিসের উপর নির্ভর করে? এটা তো কোয়াইট অবভিয়াস যে টাইপ অফ ক্রপ, কি টাইপের ক্রপ তার উপর তো ডেফিনেটলি নির্ভর করবে। সো হোয়াট ইজ দ্য টাইপ অফ ক্রপ, এর উপরে ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট না, টাইপ অফ ক্রপের সঙ্গে কে জড়িত? টাইপ অফ ক্রপের সঙ্গে জড়িত হচ্ছে ডেল্টা। ঠিক, ডেল্টা মানে কি? দ্য টোটাল ওয়াটার রিকোয়ার্ড বাই দ্য প্লান্ট ডিউরিং ইটস ফুল গ্রোথ। সো ডিউটি টাইপ অফ ক্রপের জন্য কিভাবে সম্পর্কযুক্ত, আমি জাস্ট কি বলবো কোডাল ল্যাঙ্গুয়েজের মতো লিখছি, বাট ব্যাপারটা উপলব্ধি করতে পারছো কিনা সেটা বলবে। সো ডিউটি ইজ বেসিক্যালি আমি লিখতে পারি ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপ, ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপ ডেল্টা। ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারো যে প্রথমত ম্যাথামেটিক্যাল ইকুয়েশন এই ব্যাপারটা আমরা দেখলাম, তারপরে চার্ট ওয়াইজও আমরা এটা দেখলাম। এইভাবে তুমি ব্যাপারটাকে ভাবতে পারো, যার যত চাহিদা কম সে তত বেশি দিন ধরে খেতে পারে। অর্থাৎ কি না, ধরো তোমার দৈনিক খরচা, ঠিক আছে, তোমার দৈনিক খরচা হচ্ছে 100 টাকা, আর আমার দৈনিক খরচা হচ্ছে 15 টাকা। আমাদের দুজনকেই দেওয়া হলো 200 টাকা। সেই 200 টাকাতে তুমি 2 দিন চালাতে পারবে আর আমি 8 দিন চালাতে পারবো। ঠিক আছে, তাহলে যার জলের চাহিদা কম তার ক্ষেত্রে আমি বেশি পরিমাণের জমি জলসেচ করতে পারবো উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার। কিন্তু যার জলের চাহিদা বেশি তার ক্ষেত্রে আমি সেম অ্যামাউন্ট অফ ওয়াটারে কম পরিমাণ জমি চাষ করতে পারবো। এটাই হচ্ছে আমার টাইপ অফ ক্রপের যে ওয়াটার রিকোয়ারমেন্ট, মানে জলের চাহিদা ওই ক্রপটার বেশি, তো স্বাভাবিকভাবেই আমি যে পরিমাণ জল আমায় সাপ্লাই করা হয়েছে তাই দিয়ে খুব কম পরিমাণে জমি চাষ করতে পারবো। সো এরা ব্যস্তানুপাতিক, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? টাইপ অফ সয়েল। ওকে, টাইপ অফ সয়েল কি না, আগেন এর আগের দিনও আমরা আলোচনা করেছি কিন্তু অন্য কনটেক্সটে আলোচনা করেছি। সেটা কি না, সয়েল কি টাইপের। তো সয়েল বিভিন্ন টাইপের হওয়ার কারণে সেই টাইপ সয়েলের মধ্যে দুটো প্রপার্টি আছে। 1 নম্বর প্রপার্টিটা কি? সেটা হচ্ছে পোরসিটি। সেকেন্ড প্রপার্টি ইজ হোয়াট? পারমিয়াবিলিটি, যেগুলো নিয়ে আমরা অন্তত ইরিগেশনে যথেষ্ট পরিমাণে আলোচনা করব। The first property is N, that is porosity, and second property is K, that is permeability. ঠিক আছে, সো আবারও আমি বলেছি যে পোরোসিটি আর পারমিয়াবিলিটি দুটো গোলাবো না। তোমরা ছোটবেলাতে পড়েছো যে একটা হচ্ছে অর্ধভেদ্য আর প্রভেদক ভেদ্য আমাদের কোষ পর্দার যেটা রয়েছে সেল ওয়াল, সেগুলো ওই নেচারের হয়। প্রভেদক ভেদ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, সো টাইপ অফ সয়েলে এই ফ্যাক্টর গুলোর মধ্যে কি না, কোনো একটা মেটেরিয়াল পোরাস হলেও সেটা ইমপারমিয়েবল হতে পারে। ইমপারমিয়েবল হওয়ার প্রয়োজনীয়তা, ইমপারমিয়েবল হওয়ার শর্ত কি না, দ্য ফ্লুইড মাস্ট পাস থ্রু দ্য পোরাস মিডিয়াম। পোরাস মিডিয়ামটাকে ভেদ করে ফ্লুইডটাকে বেরিয়ে যেতে পারতে হবে, বা পোরাস মিডিয়ামের মধ্যে ফ্লুইডটা চলাচল করবে, স্ট্যাগনেন্ট হয়ে থাকবে না।
বাট পোরোসিটি মানে সেখানে ছিদ্র আছে কিন্তু সেই ছিদ্রের মধ্যে ওয়াটারটা ট্যাপড হয়ে আছে, মানে মিডিয়ামের মধ্যে আর মুভমেন্ট করতে পারছে না। সো পোরোসিটি থাকলেই যে পারমিয়াবিলিটি থাকবে তার কোনো গ্যারান্টি। কেন? কারণ হচ্ছে যে ছিদ্র না থাকলে সেই ছিদ্রের থ্রু দিয়ে জল যাবে, মানে যাওয়ার প্রশ্ন আসছে কি করে? ছিদ্র আগে থাকবে তবে তো সেই ছিদ্রের মধ্যে দিয়ে জল যাবে, তাই না? সো টাইপ অফ সয়েলের সঙ্গে মধ্যে মেইন ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কে, দ্যাট ইজ দ্য পারমিয়াবিলিটি। এই শব্দটা অনেকবারই শুনবে বা শুনেওছো এতদিনে, বাট ডিটেলসে হয়তো সয়েল মেকানিক্সে আলোচনা হবে। সো হোয়াট ইজ পারমিয়াবিলিটি? কে দিয়ে আমরা ডিনোট করি। এটা হচ্ছে একটা প্রপার্টি অফ দ্য পোরাস মিডিয়াম, প্রপার্টি ধর্ম, এটা প্রপার্টি অফ দ্য পোরাস মিডিয়াম বাই ভার্চু অফ হুইচ ইট অ্যালাউস ফ্লুইড থ্রু ইট। একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো কি হচ্ছে না, ডিউটি ইনভার্সলি প্রপোর্শনাল টু কে, অর্থাৎ ডিউটি ইনভার্সলি প্রপোর্শনাল টু পারমিয়াবিলিটি। কেন? কারণ হচ্ছে ইফ দ্য সয়েল ইজ পারমিয়াবল, পার্কুলেশন লসেস কামস আউট টু বি মোর এন্ড হেন্স ডিউটি কামস আউট টু বি লেস। কি বলতে চাইছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার জমি, ঠিক আছে? এই জমিতে আমি ফসল লাগিয়েছি, এই জমিতে আমি ফসল লাগিয়েছি, ঠিক আছে? এই জমিতে আমি কি করলাম? জল দিলাম, ঠিক আছে? জল দিলাম। এবার এই যে জলটা গেল, সেই জলটার কিছু পরিমাণ মাটির ভেতরে লস হয়ে গেল। এই লসটা পার্কুলেশন, ওকে? পার্কুলেশন, পার্কুলেট করে গেল। সো এই যে লসটা মাটির ভেতরে পার্কুলেট করে গেল, আর কিছু পরিমাণ জল উদ্ভিদ নিজের মূল দ্বারা শোষণ করে নিল, ঠিক আছে? কিছু পরিমাণ জল উদ্ভিদ নিজের মূল দ্বারা শোষণ করলো, আর কিছু পরিমাণ জল পার্কুলেট করে গেল, আর কিছু পরিমাণ জল রান অফ হিসেবে বেরিয়ে চলে গেল, তাই তো? তো এর মধ্যে এই যে জলটা পার্কুলেশন হিসেবে বেরিয়ে গেল, সেই পার্কুলেশনটা বেসিক্যালি কি? আমি যদি গাছের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে সেটা গাছের পয়েন্ট অফ ভিউ থেকে তো সেই পার্কুলেশনটা বেসিক্যালি লস গাছের, কারণ আমি জলটা দিয়েছিলাম উদ্ভিদটাকে খেতে। তোমায় আমি খাবার দিলাম, তোমার খাবারটা ছিনিয়ে নিয়ে অন্য কেউ খেয়ে নিল বা অন্যদিকে চলে গেল, নষ্ট হয়ে গেল, কোনো কারণে হাত থেকে পড়ে গেল, তাহলে কি সেটা তোমার রেসপেক্টে তো লস। তাহলে আমি গাছকে খেতে দিয়েছি, গাছের জায়গায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে বা কিছু হচ্ছে, হোয়াট এভার ইট মে বি, ঠিক আছে? তো এটা তার রেসপেক্টে লস। এবং সেই পার্কুলেশনটা কার ক্ষেত্রে বেশি হবে? যে মাটির পারমিয়াবিলিটি বেশি হবে, তত সহজেই জল কিন্তু মাটির থ্রু দিয়ে গলে যেতে পারবে। ফ্যাক্ট। সো টাইপ অফ সয়েলের মধ্যে ডিউটি ইনক্রিজেস অ্যাজ পারমিয়াবিলিটি ডিক্রিজেস। তাহলে কি হচ্ছে? গাছের তো ভাই এত পরিমাণ জল প্রয়োজনই, তুমি যদি জল দিয়েছো, সেই জলটা যদি কোনো কারণে মাটির থ্রু দিয়ে বেরিয়ে যায়, তার মানে এই তো নয় যে আমি আমার খাওয়াটা বন্ধ করে দেবো, আমার খিদেটা ততটাই রয়েছে। সো স্বাভাবিকভাবেই আমি অতিরিক্ত জল আমাকে সাপ্লাই করতে হবে, কারণ এই যে জলটা বেরিয়ে গেছে সেই জলটা আমার কাছে লস। সো টাইপ 3, সরি 3 নম্বর ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টর কি? ইউজফুল রেনফল। ওকে, ইউজফুল রেনফল। ইউজফুল রেনফল কি? আর ই, ওকে? ইউজফুল রেনফল। সো ইউজফুল রেনফল কাকে বলবো? না, প্রথমত হচ্ছে একটা গাছের গ্রোথের জন্য, ধরো এই আমার গাছ, এই গাছটার গ্রোথের জন্য আমার সার্টেন অ্যামাউন্টের জল চাই। ধরো রাইসের গ্রোথের জন্য আমার কাছে জল চাই কত? 120 সেন্টিমিটার। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে 120 সেন্টিমিটারটা কে দেবে? ইরিগেশন দেবে না প্রকৃতি দেবে? প্রকৃতিও দেবে, ইরিগেশনও দেবে। প্রকৃতি যতটা দেওয়ার নিজে থেকে দিতে পারবে দেবে, বাকিটা ইরিগেশনের থ্রু দিয়ে আমায় ব্যবস্থা করতে হবে। এইটা হচ্ছে গল্প। তাহলে এই 120-র মধ্যে প্রকৃতি যতটা পেলাম, এটা আমার কাছে পাওনা, এন্ড রিমেনিং এক্স অ্যামাউন্ট আই উইল বি গেটিং ফ্রম ইরিগেশন। ওকে? সো ইউজফুল রেনফল, যদি কখনো আমার ইউজফুল রেনফলের পরিমাণ বেড়ে যায়, দ্যাট ইজ আর এর পরিমাণ বেড়ে যায়, তার অর্থ কি? তার মানে আমার কাছে জল প্লেন্টি আছে। জল প্লেন্টি থাকলে কি হবে? জল প্লেন্টি থাকলে আমি অতিরিক্ত পরিমাণের জমি জলসেচ করতে পারবো। ওকে? সো ইউজফুল রেনফল যদি আমার কাছে বেশি হয়, তাহলে আমি কি করব? না, আমার ডিউটি অনেক বেশি হবে, অর্থাৎ আমি বেশি পরিমাণের জমি সেচ করতে পারবো, জলসেচ করতে পারবো, কারণ বৃষ্টি বেশি হয়েছে। নাম্বার 4 ফ্যাক্টর। 4 ফ্যাক্টর কি? ক্লাইমেট এন্ড সিজন। ক্লাইমেট এন্ড সিজন। ওকে, সো ক্লাইমেট এন্ড সিজনের ক্ষেত্রে কি হবে? না, ডিউটি ক্লাইমেট এন্ড সিজনের কোন ফ্যাক্টরটার উপর ডিউটি ডিপেন্ড করবে? রেনফল ইজ অ্যানাদার পার্ট অফ ক্লাইমেট এন্ড সিজন, দো তাও আলাদা করে লিখলাম যেহেতু। তো ক্লাইমেট এন্ড সিজনের মধ্যে যেটার উপর সব থেকে বেশি ডিউটি ডিপেন্ডেন্ট, যেটা আমরা দেখলাম গম চাষ আর ধান চাষের সময়, কি দেখলাম? গম কোন সময় হয় আর ধান কোন সময় হয়? সো টেম্পারেচার ডিফার্স,
ওকে, সো টেম্পারেচার ইজ অ্যানাদার ফ্যাক্টর। সো টেম্পারেচার যত বাড়বে যে সময়, সো টেম্পারেচার যদি বেশি হয়, কেন আরেকটা কারণও আছে, কারণ হচ্ছে যদি গরমকালে আমি যখন ফিল্ডে জল দেবো সেই জলটা কি হবে, ম্যাক্সিমামটা ইভাপোরেশন হয়ে যাবে। ইভাপোরেশন, তখন ইভাপোরেশন পিকচারে চলে আসবে। আগেটাতে পার্কুলেশন ছিল, এটাতে ইভাপোরেশন চলে আসবে। সো ইভাপোরেশনের জন্য লস, যেখানেই লস বেশি সেখানেই আমার আলটিমেটলি কি হচ্ছে, ডিউটিটা কমে যাচ্ছে। ফ্যাক্ট। And last one is efficiency of irrigation. Efficiency of irrigation. Efficiency of irrigation. ঠিক আছে, এফিসিয়েন্সি অফ ইরিগেশন বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে তোমার ইরিগেশন এফিসিয়েন্সি অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। তো আপাতত এইভাবে ধরে রাখো যে কোনো একটা ইরিগেশন ইজ এ স্কিম বেসিক্যালি না। সো ইরিগেশন আমি মাঠে ক্যানেল থেকে জলটা নিয়ে সাপ্লাই করছি। ধরো ময়ূরাক্ষী ক্যানেল সেই সুদূর দুমকাতে এসেছে, সেখান থেকে চলে গেল লাভপুরে, হ্যাঁ, বিভিন্ন ভাগে ভাগ হতে হতে তো আলটিমেটলি কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, তাই না? সে অত দূর অব্দি যে জল যাচ্ছে, কত দিকে বিভিন্ন ভাবে জল লস হচ্ছে, তো সেই সমস্ত লস যত বেশি হবে তাহলে আলটিমেটলি ফিল্ডে কতটা গিয়ে পৌঁছাবে ভাই? ফিল্ডে তো খুবই কম গিয়ে পৌঁছাবে, তাই না? তো বেসিক্যালি কি হচ্ছে না, সেই ইরিগেশন সিস্টেম, যে ইরিগেশন সিস্টেমের এফিসিয়েন্সি খুব ভালো, মানে যতটা জল আমি ছেড়েছি তার অধিকাংশটাই কাজে লাগাতে পারছি জিনিসটা। সো দ্যাট মিনস এফিসিয়েন্সি ইজ হাই। আপাতত এইভাবে ব্যাপারটাকে বোঝা। সো আমরা কি করলাম না, ডিউটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি, এটা দিয়ে আমরা ডিনোট করি। ঠিক আছে, তো যত বেশি পরিমাণে আমার এফিসিয়েন্সি হবে তত আমার ভালো ডিউটি হবে, বা এইটাকে আমি এইভাবেও বলতে পারি যে ডিউটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লস। ঠিক, ওকে। নাও দুটো টাইপের ডিউটি হয়, ঠিক আছে? দুটো টাইপের ডিউটি হয়, জাস্ট নোট হিসেবে আমি জাস্ট বলে রাখছি, এটা খেয়াল রাখবে। যেগুলো নোট হচ্ছে না সেগুলো একটু বোল্ড করে নিও। সো নোট কি না, একটা হচ্ছে ফ্লো ডিউটি। ফ্লো ডিউটি, ওয়ান ইজ ফ্লো ডিউটি স্ল্যাশ ডাইরেক্ট ইরিগেশন, সরি স্ল্যাশ নয়, ফর ডাইরেক্ট ইরিগেশন অ্যাকচুয়ালি। সো ফ্লো ডিউটি ইজ অ্যাপ্লিকেবল ফর ডাইরেক্ট ইরিগেশন। ডাইরেক্ট ইরিগেশন কি? ডাইরেক্ট ইরিগেশন কি, ডাইরেক্টলি আমি বাই গ্র্যাভিটি ফ্লো জমিতে জল অ্যাপ্লাই করছি। ফ্লো এই শব্দটার মানে কি ছিল? দ্য ফ্লো ইজ টেকিং প্লেস ন্যাচারালি, মানে বাই দ্য হেল্প অফ গ্র্যাভিটি ফোর্স, তাই না? ইনডাইরেক্টলি অ্যাপ্লাই করা মানে কি, লিফট স্টোরেজ ইরিগেশনের থ্রু দিয়ে হবে। সো ফর ডাইরেক্ট ইরিগেশন অর ফ্লো ইরিগেশন, ফ্লো ইরিগেশন কি বলা আছে প্রথম দিকেই? সো ফর ফ্লো ইরিগেশন অর ডাইরেক্ট ইরিগেশন উই কনসিডার অ্যাবাউট দ্য ফ্লো ডিউটি। সো ফ্লো ডিউটি কি জিনিসটা আমরা বুঝেছি। এবং আরেকটা টাইপের ডিউটি হয়, সেই ডিউটিটার নাম হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু। নাম্বার টু হচ্ছে কোয়ান্টিটি ডিউটি। কোয়ান্টিটি ডিউটি মানে কি? কোয়ান্টিটি ডিউটি এখনো অব্দি আমরা যা আলোচনা করেছি সেগুলো কিন্তু সব ফ্লো ডিউটি রেসপেক্টে করেছি। কিছু যদি মেনশন না থাকে তাহলে সেইটা ফ্লো ডিউটি হিসেবে ধরে নেবো। তার মানে ডিসচার্জ ইজ 1 কিউবিক মিটার এবং ফর হুইচ আমরা কতটা জমি ইরিগেট করতে পারবো সেটা। সেকেন্ড ওয়ান ইজ কোয়ান্টিটি ডিউটি। নট নেসেসারি আমরা সব সময় একটা চ্যানেলে জল ফ্লো করছে, সেই মানে এই হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলে জল ফ্লো করে যাচ্ছে, আমি কি করলাম এখান থেকে একটা ডিচ বা নালা টাইপের বানালাম এবং এইখানে হচ্ছে আমার এটা হচ্ছে জমি, তো সেই জমিতে জলটা কেটে নিয়ে এই জমিতে আমার জল চাষ করে দিচ্ছি, ঠিক আছে। সো আই এম নট অল দ্য টাইম আমি এমনি ফেসিলিটি পাবো তা নয়। সো সেই ক্ষেত্রে আমাদের কাছে আর একটা টাইপ হচ্ছে কোয়ান্টিটি ডিউটি। এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে স্টোরেজ ইরিগেশনের জন্য অ্যাপ্লিকেবল। স্টোরেজ ইরিগেশন কি না, স্টোরেজ ইরিগেশন মানে হচ্ছে আমি কোনো একটা জায়গায় জল স্টোর করে রেখেছি, সেই জলটাকে আমি এবারে কাজে লাগাচ্ছি ইরিগেশনের পারপাসে। আমার কাছে কোনো বহতা স্ট্রিম নেই, বহতা নদী নেই, বহতা ক্যানাল নেই যেখান থেকে আমি জল কেটে আমার ফিল্ডে দিতে পারবো। সো স্টোরেজ ইরিগেশন মানে আমি একটা জায়গায় জল স্টক করে রেখেছি, সেখান থেকে আমি ভাই জল। তাহলে কোয়ান্টিটি ডিউটি এটাকে বলা হয়, মানে তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কোয়ান্টিটি ডিউটি। তো এইখানে যেমন আমার কাছে কোনটা ইউনিট ছিল, এটা হচ্ছে হেক্টর, কত হেক্টর জমি আমি জলসেচ করতে পারছি পার কিউমেক ফ্লো, মানে প্রতি 1 কিউবিক মিটার পার সেকেন্ড ডিসচার্জের জন্য। সিমিলারলি কোয়ান্টিটি ডিউটি কি, ডিউটি তো সেই এরিয়াকেই রিপ্রেজেন্ট করবে। কোয়ান্টিটি ডিউটি হচ্ছে কত হেক্টর জমি আমি জলসেচ করতে পারছি, হেক্টর পার
কত অ্যামাউন্টের ওয়াটার আমার কাছে স্টোরড আছে, সেটা আমরা মিটার কিউবের রেসপেক্টে মেজার করি না, কারণ যেহেতু সংখ্যাটা অনেকটা বেশি চলে আসবে, আমরা এটাকে মেজার করি মিলিয়ন মিটার কিউবের রেসপেক্টে। M stands for million meter cube respect. Okay, so this is all about duty. তো এখানে দুটো Sir? প্র্যাকটিক্যাল বলো। স্যার 5 নম্বর পয়েন্টটা আরেকবার বলে দিবেন, এফিসিয়েন্সি অফ ইরিগেশনটা। এফিসিয়েন্সি অফ ইরিগেশন হচ্ছে মূলত কি না, কোনো একটা ডিজাইন সিস্টেম, অর্থাৎ আমি ধরো দুমকা থেকে আমি বড় একটা ক্যানেল বেরিয়েছে, সেই ক্যানেলটা আমার সিউড়ি হয়ে আমাদের তিলপাড়া হয়ে চলে গেছে তোমার লাভপুর সাইডে গিয়ে ওখানে জলসেচ করছে ধরে নাও, ঠিক আছে? তার মানে কোথায় দুমকা কোথায় লাভপুর। তো এই যে হাজার মানে অনেকটা দূর, মানে কয়েকশো কিলোমিটার আমাকে যে পথ অতিক্রম করতে হচ্ছে ক্যানেল গুলোর থ্রু দিয়ে, তারপরে ফিল্ডে যে যাচ্ছে, তার মানে আমি কতটা অ্যামাউন্টের জল আমার সোর্সে ছেড়েছিলাম, এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে ফিল্ডে জল অ্যাপ্লাই হওয়ার পরে কতটা অ্যামাউন্ট জল আলটিমেটলি গাছ পেলো, তাদের তো একটা বিশাল তারতম্য হয়ে যাওয়ার কথা, তাই না? এইখানে আমার আলটিমেটলি গাছটা রয়েছে, তো এইখান থেকে এত দূর অব্দি জল এসে আলটিমেটলি গাছ যতটা জল পেলো সেইটা তো এক্সাক্ট অ্যামাউন্ট কোনোদিনই হবে না, তো এটা গ্র্যাজুয়ালি লস করতে করতে যাবে। সো সেই ইরিগেশন সিস্টেম ততটাই বেশি এফিসিয়েন্ট যে ইরিগেশন সিস্টেমের লসটা মিনিমাম হবে, ঠিক আছে? সেই ইরিগেশন সিস্টেমের লসটা মিনিমাম হবে। তো যতটা আমার লস হয়েছে ততটা আমার বেসিক্যালি চাহিদা পূরণ হয়নি, আমার চাহিদা ততটাই রয়েছে। তো আমার সেই জন্য কি হচ্ছে না, বেসিক্যালি আমাকে আরো বেশি পরিমাণ জল সাপ্লাই করতে হচ্ছে যাতে সেই লসটা মিটিগেট হয়। তো সেই জন্য কি না, ডিউটি যত লস কম তত বেশি, কারণ কি লস কম হলে আমার ওই একই পরিমাণ জল দিয়ে আমার পর্যাপ্ত এরিয়া যতটা আমার দরকার ততটা এরিয়া আমি জলসেচ করতে পারবো। বাট আমার যদি লস বেশি হয় তাহলে জলের অধিকাংশটাই লস হিসেবে বেরিয়ে যাবে এবং যতটা এরিয়া ইরিগেট হওয়ার কথা ছিল ততটা এরিয়া ইরিগেট হতে পারবে না, কাজেই আমার ডিউটি আলটিমেটলি কমে গেল। তো সেই ব্যালেন্সটাকে মিট আপ করার জন্য কি করতে হবে, আমাকে অতিরিক্ত পরিমাণের জল আরো সোর্স থেকে ছাড়তে হবে, এটাই বলছি, ঠিক আছে? কাজেই এফিসিয়েন্সি ভালো হলে ডিউটি ভালো হবে, বুঝলে? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝেছি। চলো আর কি আসে। ওকে, সো ফ্যাক্টরস টু ইমপ্রুভ ডিউটি, ফ্যাক্টরস টু ইমপ্রুভ ডিউটি, so what are the factors to improve duty? এক নম্বর, by lining of canal, ওকে? তোমরা অনেক সময় দেখেছো, এগুলো নিয়ে পরে আবার ডিটেলস ডিসকাশন হবে যখন আমরা ক্যানাল পড়বো, যে ক্যানালটা এমনি থাকে এবং ক্যানালের এই চারদিকে একটা আলাদা করে লাইনিং বা একটা কংক্রিটের ব্লক টাইপের লেয়ার দেওয়া হয় অথবা টাইল বসিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ক্যানালের ওয়েটেড পেরিমিটারটা সাইড, এই সাইড গুলো ভেতরে ভেতরে, তো এটাকে বলা হয় লাইনিং। সো বাই লাইনিং অফ ক্যানাল, লাইনিং মানে কি, ভেতরে আমি কংক্রিটের লেয়ার দিয়ে দেবো, নইলে একটা টাইলস বসিয়ে দেবো ইত্যাদি, যাতে আগাছা না জন্মে যায়, সহজ কথায় আপাতত বলছি আগাছা না জন্মে যায়। হ্যাঁ, এবং কি হয় না, এই যে জলটা এখানে যাচ্ছে, এই যে ক্যানেলের সাইড গুলো যে আছে, এই সাইড গুলো তো মাটি বা পারমিয়েবল মেটেরিয়ালের তৈরি, মানে কাঁচা মাটিরও তো ক্যানাল হয়, তাহলে কি হবে, জলটা ভেতর ভেতর গলে বেরিয়ে যাবে না, এই জিনিসটা কি বলে, সিপেজ লস হয়ে যাবে। তাহলে সিপেজ লস যদি হয়ে যায় তাহলে কি হবে, জলটা থাকার কথা ছিল ক্যানালে, কিন্তু সাইড দিয়ে তুমি লিক আউট করে যাচ্ছ বাবু, এখান দিয়েও বেরিয়ে যাচ্ছে, লিক আউট করে যাচ্ছ, আমি কি করবো, এখানে একটা ওয়াটার টাইট মেটেরিয়ালের আস্তরণ দিয়ে দেবো যাতে এটা না হয়, বুঝতে পারলাম? দিস ইজ কল্ড বাই লাইনিং অফ ক্যানাল, যাতে ক্যানেলে কোনো লসটা যতটা পারা যায় কম। এক নম্বর। সেকেন্ড হচ্ছে কি, অ্যাডপশন অফ এফিশিয়েন্ট ইরিগেশন সিস্টেম, এফিশিয়েন্ট ইরিগেশন সিস্টেমের উদাহরণ কি, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এগুলো বলা আছে সব, এগুলোর এফিসিয়েন্সি অনেক বেশি হয়। ইরিগেশন টেকনিক, এফিশিয়েন্ট ইরিগেশন টেকনিক, তাহলে আমরা ডিউটি বাড়াতে পারি। আর কি করতে পারি, অ্যাডপশন অফ ক্রপ রোটেশন, অ্যাডপশন অফ ক্রপ রোটেশন মানে কি, কে বলতে পারবে? একই জমিতে অন্য চাষ করা হচ্ছে, এটা একদমই। অ্যাডপশন অফ ক্রপ রোটেশন মানে আমার ধান চাষ করা হয়ে গেছে, ধান চাষের পরে আমি ধানের জায়গায় গ্রাম মানে ডাল টাইপের কিছু শস্য চাষ করলাম, গ্রাম চাষ করেছি, তাহলে তারপরে আমি
হুইট চাষ করলাম, মানে একটা জমিতে যদি একই পরিমাণের শস্য চাষ করা হয় প্রতিনিয়ত, তাহলে কি হবে না সেই জমিতে একটা শস্য তো একটা মাটি থেকে যে সমস্ত গুণাগুণ গুলো শোষণ করা সেগুলো সে শোষণ করেই নিল, কিন্তু তারপরে কি হচ্ছে না সেই জিনিসটা মাটিটা বেসিক্যালি এক্সস্ট হয়ে যাচ্ছে, মেটেরিয়াল তাকে নিউট্রিয়েন্ট তার পুষ্টিদ্রব্য প্রোভাইড করতে করতে মাটি নিঃশেষিত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা অন্য কিছু মেটেরিয়াল একবার জমিতে চাষ, ধান চাষ হওয়ার পরে গ্রাম চাষ হওয়ার পরে জোয়ার বা হুইট এগুলো চাষ করি, অনেক সময় পি করা হয় মটরশুটি, ঠিক আছে। So this is called crop rotation. Then comes land must be leveled if possible. Land must be leveled if possible, or as far as possible actually. As far as possible. কেন? To reduce runoff. যত আমার জমি স্লোপ বেশি হবে তত কি হবে, জলটা খারাপ হবে, জমি থেকে বেরিয়ে যাবে এবং সয়েল ইরোশনও করাবে। কারণ কি এখানে আমরা প্রথমে কি দেখিয়েছি যে কিছুটা পরিমাণ জল পার্কুলেশন, কিছুটা পরিমাণ ইভাপোরেশন আর কিছুটা পরিমাণ রান অফ হিসেবে বেরিয়ে যাবে। জমির যদি ঢাল খুব বেশি হয়, জমি যদি ফ্ল্যাট না হয় বা লেভেলড না হয়, জমিতে যদি প্রচন্ড পরিমাণে ঢাল হয়, তাহলে কি হবে, যে জলটা অ্যাপ্লাই করবো শুরু করে জমি থেকে বেরিয়ে যাবে। সো আমাদের কি থাকতে হবে, আমাদের ক্রাইটেরিয়া থাকতে হবে ল্যান্ড মাস্ট বি লেভেলড অ্যাজ ফার অ্যাজ পসিবল। ওকে, নাও আমাদের এগ্রিকালচারাল ক্রপিং প্যাটার্নটা কি আছে? সো এগ্রিকালচারাল ক্রপিং প্যাটার্ন, এগুলো সব জানো, ছোটবেলাতে ভূগোলে পড়ে এসেছো, একবার জাস্ট রিপিট করে দেওয়া। ক্রপিং সিজন, প্যাটার্ন নয়, ক্রপিং সিজন। তো কি আছে ফার্স্টে? খারিফ সিজন। সো খারিফ সিজন কোন মাস থেকে কোন মাস হয়? জুন থেকে সেপ্টেম্বর। প্রথমত দুটো জিনিস বলে দেওয়া, এক নম্বর হচ্ছে এই খারিফ সিজন, রবি সিজন, এই সমস্ত সিজন গুলো না অ্যাকচুয়ালি উত্তর ভারত আর দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, চারটে ভারতে কিন্তু 4 রকম, অস্বীকার করে লাভ নেই, ঠিক আছে। আমি যদি অনেস্ট কথা বলি তাহলে সাউথ ইন্ডিয়াতে আমাদের কিন্তু 5টা টাইপের সিজন হয়, ঠিক আছে। এবং অনেক সময় একটা সিজন আর একটা সিজনের সঙ্গে ল্যাপও করে যায়। এটা মূলত নর্থ ইন্ডিয়া সাইডে বেশি প্রমিনেন্ট, খারিফ সিজন, রবি সিজন আর রাইট সিজন। তো ওখানে 3টে সিজনের মধ্যে রেস্ট্রিক্টেড থাকে, বাট অ্যাকচুয়ালি সারা বছরই কিছু না কিছু কাল্টিভেশন হতে থাকে এবং দুটো শস্য একে অপরের সঙ্গে একটা সময় থাকে যে সময়টাতে দুটো সিজন একে অপরের সঙ্গে ল্যাপও করে যায়, ঠিক আছে। তো হার্ড এন্ড ফাস্ট নয়, তুমি যদি এখানে জুন থেকে সেপ্টেম্বর দেখো তার মানে এই নয় এটা জুন থেকে সেপ্টেম্বর, এটা হতেই পারে জুলাই থেকে তোমার অক্টোবরও হয়ে যেতে পারে, ঠিক আছে। সো বর্ষা আসার সময়ও ফিক্সড নয়, ঠিক আছে। লবান বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হয়, এটাও তোমরা জানো। তো মোটামুটি অঘ্রাণ মাসের লবানটা হয়, বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময় হয় না। সো এক্সাক্ট মানে পিন পয়েন্টেড তা ভেবে নিও না যে 31 সেপ্টেম্বর পেরিয়ে গেল 1 অক্টোবর ঢুকে গেল, দ্যাট মিনস হোয়াট, এই সরি 30 সেপ্টেম্বর হয়ে গেল 1 অক্টোবর ঢুকে গেল, তার মানে আমার খারিফ সিজন শেষ হয়ে গেছে, এটা রবি সিজন। না না স্যার, এরকম নয়, এক্সটেনশন হতে পারে। সো এটা টেন্টেটিভ গাইডলাইন। সো টেন্টেটিভ। সো খারিফ সিজন হচ্ছে টিপিক্যালি জুন থেকে সেপ্টেম্বর, অর সামার ক্রপ বলি। ওকে, সামার ক্রপ। তো উদাহরণ কি আছে? চাল ছাড়া উদাহরণ বলো তো। রাইস, আর কি হতে পারে? কটন, আর কি হতে স্যার পারে? জোয়ার বাজরার আগে। বাহ, ফাটাফাটি। আর কি? রবি উদাহরণ দাও। অ্যাকচুয়ালি কোশ্চেন চলে আসে কটন আর জোয়ার, কারণ কটন কি খায় তো না, খেয়াল থাকে না, ঠিক আছে। এটা খেয়াল হবে, ঠিক আছে। চলো রবি সিজন বলো, কি উদাহরণ বলো? হুইট, গম, আর কি আছে বলো? গ্রাম, স্যার ডাল ডাল জাতীয় শস্য। শস্য। চলো, এবং থার্ড রিজন ইজ কল্ড জায়েদ রিজন, জায়েদ সিজন। বলো জায়েদ সিজনে কি আছে? জায়েদ সিজন, ও সরি, রবি Potato. সিজন কোন মাস থেকে কোন মাস? রবি সিজন কোন মাস থেকে কোন মাস? নভেম্বর থেকে মার্চ, ঠিক আছে। নভেম্বর থেকে মার্চ উইন্টার ক্রপ, উইন্টার। আর জায়েদ সিজন কাকে বলে? জায়েদ সিজন হচ্ছে এপ্রিল, ঠিক আছে, এপ্রিল থেকে জুন, এই সময়টাতে যারা যারা পড়বে
যে সমস্ত শস্যকে চাষাবাদ করা হয় তারা হচ্ছে জাইড সিজন। সো জাইড সিজনের উদাহরণ কি? যত রাজ্যের ফলমূল, অধিকাংশ ফলমূল হয়। আর কি হয়? ভেজিটেবলস, ভেজিটেবলস, ঠিক আছে। এবং আরেকটা টাইপের ক্রপ হয়, সেটার নাম হচ্ছে পেরেনিয়াল ক্রপ। ওকে, পেরিনিয়াল, পেরিনিয়াল সিজন, পেরিনিয়াল সিজন মানে যে ক্রপ সারা বছর ধরে করানো যেতে পারে, সারা বছরই গ্রো করে। এরকম কিছু উদাহরণ জানো? সুগার কেন, আখ, আখ সারা বছর, সারা বছর, ঠিক আছে। সো পেরিনিয়াল ক্রপ হয়ে গেল। ঠিক হ্যাঁ, চলো। তো এই কনটেক্সটে আরো দুটো জিনিস পয়েন্ট, ক্রপ crop ratio, crop ratio. So what is crop ratio or area ratio? Area ratio. So what is area ratio or crop ratio? Area ratio or crop ratio is defined as area under kharif, area under kharif divided by area under rabi. Okay, area under rabi. Generally 0.5 টিপিক্যালি লিখে দিচ্ছে আবার, ঠিক আছে। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম হবে, বাট 0.5 হচ্ছে টিপিক্যাল ভ্যালু। মানে কি? মানে হচ্ছে যে আমাদের ধরো কৃষ্ণ রুইদাসের জমিতে কৃষ্ণ রুইদাস এতটুকু অংশে খারিফ লাগাবে, এতটুকু অংশে রাবি লাগাবে, রাবি, ঠিক আছে। ওর টোটাল এরিয়া হচ্ছে এটি হচ্ছে 100 হেক্টর, বিশাল বড় লোক। এ কে এ খারিফ কত? 20 আচ্ছা 40 হেক্টর ধরে নাও, 40 হেক্টর। আর রাবি, রাবি হচ্ছে মানে এই অংশটা হচ্ছে ধরো 80, এই অংশটা হচ্ছে 40 হেক্টর, 80 হেক্টর। আর এই অংশটাতেও ইরিগেশন করেনি, মানে 120 যদি হয়, এটা ধরে নাও 30 হেক্টর রয়ে গেছে। তাহলে কি এ খারিফ ডিভাইডেড বাই এ রাবি ইজ দা ক্রপ রেশিও অর এরিয়া রেশিও। তাহলে ওর ক্ষেত্রে কত হবে? ক্রপ রেশিও কত হবে? বলো কৃষ্ণ, তোমার ক্রপ রেশিও কত? স্যার 40/100। কৃষ্ণ আছে না নেই নাকি? স্যার আছি স্যার। হ্যালো, বলো কত? বলো 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 কত? ক্রপ রেশিও কত? খারিফ ডিভাইডেড বাই এরিয়া অফ রবি। খারিফ কত? 40, রবির কত? 80, কত হলো? 1/2, কত হলো? 0.5, ঠিক আছে। তাহলে তোমার 150 হেক্টর জমি, 150 হেক্টর জমির মধ্যে তোমার ক্রপ রেশিও হচ্ছে 0.5। অলওয়েজ রিমেম্বার কে বাই আর। ওকে, আমি মনে রাখি কে বাই আর, এ কে বাই এ আর। ওকে, সো এইভাবেও তুমি মনে রাখতে পারো। খারিফ স্ট্যান্ডস ফর, শুরু হচ্ছে কে দিয়ে, রাবি শুরু হচ্ছে আর দিয়ে। কে আগে আসে না আর আগে আসে? পরীক্ষা হলে যদি ভুলে যাও আর কি। খারিফ আগে আসে না রবি আগে আসে? খারিফ আগে আসে। কে আগে আসে? কে এল এম এন ও পি কিউ আর, তাই না? সো রোল নম্বর ওয়াইজ কে আগে এ আর পরে, ঠিক আছে। হ্যাঁ সেই জন্যই, যাই হোক। তো নেক্সট পয়েন্ট, কর ওয়াটারিং। আমি আজকে সময় নেবো না বেশি, আর আমি জাস্ট এই পয়েন্টটা বলে আজকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। কর ওয়াটারিং। সো কর ওয়াটারিং কি? দেখো, প্রত্যেকটা প্লান্ট একটা নির্দিষ্ট পরিমাণের জল গ্রহণ করে, কনজিউম করে ডিউরিং ইটস ফুল গ্রোথ, ঠিক আছে। এবং বিশেষ করে ক্রপ যখন একটা সার্টেন হাইট গ্রো করে যায়, তখন সেই ক্রপের জলের চাহিদা সর্বোচ্চ হয়। অর্থাৎ কি বললাম, যে 120 সেন্টিমিটার রাইস এই অ্যামাউন্টের জল তো নেবে, এবং সেটাও খেপে খেপেই নিল। কিন্তু রাইসের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি সর্বোচ্চ জলের প্রয়োজন হয় যখন রাইস কয়েক সেন্টিমিটার গ্রো করে তখন। অর্থাৎ যদি আমি ব্যাপারটাকে এইভাবে ভাবি, এই দিন আমি প্রথম শো করেছি, মানে বপন করেছি, এই দিন আমি প্রথম হারভেস্ট করব, ঠিক আছে। হারভেস্ট করব আমার ফসল। সো এই দিন আমি প্রথম জল দেওয়া শুরু করলাম, এই দিন আমি প্রথম জল দেওয়া শুরু করলাম, এই দিন আমি শেষবারের মতন জল দিলাম, ঠিক আছে। এই দিন আমি শেষবারের মতন জল দিলাম। সো আমার বেস পিরিয়ড কতটা হবে?
বেস পিরিয়ড হবে এখান থেকে এতটা, ঠিক এতটা হলো আমার বেস পিরিয়ড। ক্রপ পিরিয়ড কি? যেদিন আমি শো করেছি সেদিন থেকে যেদিন আমি ফসল কাটছি সেদিন অব্দি, ঠিক। আচ্ছা, এর মাঝখানে আমার গাছের চারা গজিয়েছে, চারাগুলো কয়েক সেন্টিমিটার লম্বা হয়ে গেছে, কয়েক সেন্টিমিটার মানে ফিউ সেন্টিমিটার আর কি লম্বা হয়েছে। তো সেই সময়ে গাছের যখন ফুল গ্রোথ, তখন কিন্তু গাছের জলের চাহিদাটা সর্বোচ্চ হয়, ঠিক আছে, তখন গাছের জলের চাহিদাটা সর্বোচ্চ। এই সময়টাকে বলা হয় কর পিরিয়ড। কে স্ট্যান্ডস ফর কর পিরিয়ড, কর পিরিয়ড, ওকে। আর এই সময় যে জলটা দেওয়া হয়, এই যে জলটা, এই জলটাকে বলা হয় কর ওয়াটারিং, ওকে। সো কর ওয়াটারিং, কর ওয়াটারিং। So every plant requires certain quantity of water when it becomes a few centimeter high, এবং সেই সময় তার জলের চাহিদা সর্বোচ্চ হয়। এই জলের চাহিদাটাকে বলা হয় কর। এই সময় যে জলটা সাপ্লাই করা হয়, যখন স্যাপলিং বলি আমরা মেনলি, মানে প্লান্টের চারা গাছগুলো কয়েক সেন্টিমিটার লম্বা হয়েছে, সেই সময় আমরা ফিল্ডে যতটা পরিমাণে জল সাপ্লাই করি, দিস ইজ কল্ড কর ওয়াটারিং, ঠিক আছে। যদি আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে ব্যাখ্যা করি, ফর রাইস, ওকে, ফর রাইস, কেডব্লিউ, কেডব্লিউ মানে হচ্ছে কর ওয়াটারিং, ওকে, কে পি and delta and b, kp মানে কি? কর পিরিয়ড, ওকে। সো এখানে লিখে দিই kw কর ওয়াটারিং, কর ওয়াটারিং, আর kp হচ্ছে কর পিরিয়ড, কর পিরিয়ড, ওকে। সো দিস ইজ, সো ফর রাইস, রাইসের জন্য কি? রাইসের জন্য হচ্ছে 19 সেন্টিমিটার হচ্ছে কর ওয়াটারিং প্রয়োজন। রাইসের টোটাল ওয়াটার কত লাগে? 120 সেন্টিমিটার, আর কর ওয়াটারিং লাগে 19 সেন্টিমিটার, মানে যে কয়েক সপ্তাহ লাগবে। আচ্ছা ঠিক আছে, টেবিলটা বানাই। কর পিরিয়ড হচ্ছে 2 থেকে 4 উইক, ওকে, 2 থেকে 4 উইক, আর বেস পিরিয়ড হচ্ছে 16 উইক অ্যারাউন্ড, ওকে। আর 2 নম্বর হচ্ছে ফর হুইট, ফর হুইট এটা হচ্ছে 13.5 সেন্টিমিটার, 3 থেকে 8 সপ্তাহ, এবং 40 সেন্টিমিটার, 16 উইক, এরও মোটামুটি 16 উইক সময় লাগে, ঠিক আছে। তাহলে কি বলতে চাইছি আমি? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গমের যে 40 সেন্টিমিটার জল লাগে, সেই জলের মধ্যে 13.5 সেন্টিমিটার জল কিন্তু আমাকে 3 থেকে 8 সপ্তাহ এই সময়ে দিয়ে দিতে হবে, মানে 50% টাইমেই, মাঝামাঝি কোনো একটা 50% টাইমেই 13.5 সেন্টিমিটার আমাকে দিয়ে দিতে হবে অ্যামাং 40 সেন্টিমিটার অফ ওয়াটার, যে সময়টাকে কর পিরিয়ডের মধ্যে, মানে এই 3rd উইক থেকে 8th উইক, এই সময়টুকুর মধ্যে আমাকে জলটা প্রোভাইড করে দিতে হবে ম্যাক্সিমাম, এবং এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ ওয়াটার। সো আমি যখন আমার সিস্টেমটাকে ডিজাইন করব, সেই সিস্টেমটা মানে ধরো আমি একটা ক্যানেল ডিজাইন করতে চাইছি, তাহলে সেই ক্যানেল ডিজাইনের সময় আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা হবে? ডেল্টা না কর্ড ওয়াটারিং? কোনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে? ডেল্টাটা বেশি গুরুত্বপূর্ণ হবে না কর্ড ওয়াটারিংটা বেশি গুরুত্বপূর্ণ হবে? যখন আমি আমার ইরিগেশন সিস্টেমের ক্যানেল ডিজাইন করব বা চ্যানেল গুলো ডিজাইন করব, ডেল্টা একদমই না। কেন নয়? কারণ হচ্ছে 120 সেন্টিমিটার, দিস মাই টোটাল রিকোয়ার্ড পিরিয়ড, বাট এই সময়ে যখন আমার 120 সেন্টিমিটার তো আমি কোনোদিনই এক ধাক্কায় দিচ্ছি না বাবু, দিচ্ছি আমি কোনোদিন এক ধাক্কাতে? আমি যখন ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন ক্যালকুলেট করলাম, কি বললাম তখন? যে আমি 5 থেকে 10 সেন্টিমিটার অফ ওয়াটার প্রোভাইড করবো ফিল্ডে 6 থেকে 10 দিন পর পর। তার মানে আমার যে স্প্যানটার জন্য আমি জল সাপ্লাই করছি, সেই স্প্যানটুকুতে কত চাহিদা, সেটাই তো আমার কাছে বিচার্য বিষয় না। আমি সারা বছর ধরে ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য করব না, আমার ম্যাক্সিমাম ডিসচার্জ ডেল্টার মধ্যে রিফ্লেক্টেড হবে অ্যাকচুয়ালি, ঠিক। আমি অ্যাকচুয়ালি ডিজাইন করব এই কর ওয়াটারিং এর এই ক্রাইটেরিয়াটাকে মাথায় রেখে। কারণ কি? কারণ হচ্ছে কর ওয়াটারিং হচ্ছে এমন একটা সিচুয়েশন, এই ছবিটা দেখলে বুঝতে পারবে, কর ওয়াটারিং হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন ফসলের সর্বোচ্চ পরিমাণে জল লাগে, যখন ফসলের সর্বোচ্চ পরিমাণের জল লাগে, সেই সময়ে যাতে আমি ক্যানেল থেকে সেই পরিমাণে জলটা পাই, সেটাই হচ্ছে আমার মেনলি কনসার্ন এর বিষয়, তাই না? কারণ আমার টোটাল এই সর্বসাকুল্যে 120 পর্যন্ত ইয়ে লাগবে,
কিন্তু ম্যাক্সিমাম যে সময়টাতে লাগবে আমার সেই ম্যাক্সিমাম সময়টাকে ফিল আপ করবো, মিট আপ করার জন্য তো আমার চ্যানেলকে তৈরি থাকতে হবে। তো সেই জন্য আমার ম্যাক্সিমাম যে পিরিয়ডটা, দ্যাট ইজ দ্য কর ওয়াটারিং পিরিয়ড, সেই পিরিয়ডের যে ক্রাইটেরিয়া সেইটা যাতে আমার চ্যানেল ফুলফিল করতে পারে সেটা আমার বিবেচ্য বিষয় হবে। কারণ কি, কারণ ওইটা ফুলফিল করতে পারলে বাকিগুলো কিন্তু আরামসেই ফুলফিল করতে পারবে। কারণ এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম লোডিং টাইম, এইখানটাতে আমার ম্যাক্সিমাম লোডটা থাকে, যে সময় আমার চাহিদাটা থাকে। বলতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, চলো অনেক কিছু হয়ে গেছে। এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে ক্যাশ ক্রপস। ক্যাশ ক্রপ কি জিনিস? অর্থকরী ফসল, ঠিক? অর্থকরী ফসল কাকে বলে? ক্রপ, চা চা চা। কাকে বলে? এ ক্রপ which is to be cashed, which is to be cashed in market, cashed in market for processing, for processing, as it cannot be, as it cannot be consumed, as it cannot be consumed directly, consumed directly, directly by cultivator, by cultivator. Cultivator is termed as, is termed as cash crop. কি লিখলাম? A crop which is to be cashed in market for processing, as it cannot be consumed directly by the cultivator, is termed as cash crop, cash crops. কারণ কি, কারণ হচ্ছে চা পাতা যখনই তুমি চাষাবাদ করে তুললে, তখন চা পাতা তোলার পরে সেটাকে প্রসেস করতে হবে। তুমি কটন বা পাট ইত্যাদি এগুলো তুমি বানিয়েছো, সেই বানানোর পরে তুমি সেটাকে ডাইরেক্টলি মার্কেটে বিক্রি করতে পারবে না। কারণ কি, কারণ সেগুলো প্রসেসড নেই। সেগুলোকে আগে প্রসেস করো, তারপরে সেগুলোর প্রোডাক্ট মার্কেট বিক্রি হবে, তাই না? তো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমার আগে প্রসেসিং করতে হবে, তারপরে বিক্রি করা যাবে, এবং তারপরে কাল্টিভেটর তার থেকে মুনাফা পাবে। তো সেই জন্য আগে প্রসেসিং ইজ দেয়ার। সো এগুলো হচ্ছে ক্যাশ ক্রপস। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? উদাহরণ হিসেবে বলা যেতে পারে ঝুট, পাট, টি, আর কি, টোব্যাকো, তামাক, তাই না? স্যার সুগার কেন তো হবে? স্যার রাবারও তো হয়, হ্যাঁ, অনেক কিছু হবে। কফি হবে। হুম, চলো, এই ঘটনা ঘটলো, আর কি হবে? আমোদপুরে চিনির কল কতদিন বন্ধ? আমোদপুরে চিনির কল কতদিন বন্ধ? জানি না স্যার। ঠিক আছে, চলো আজকে এটুকুই, তাহলে বন্ধ করছি। থ্যাংক ইউ।